সূর্যমামা খেপেছে আজ, ভীষণ তার তেজ। ক্লান্ত বিকেল, আকাশ রক্তলাল, পরিযায়ী পাখিদের ছড়াছড়ি আকাশ জুড়ে। সাঁঝবেলা ঘনিয়ে আসছে যে, সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। একটু পরেই ধরিত্রী জুড়ে নিশীথিনীর গাঢ় অমা নেমে আসবে। চৈতিদের বাড়ির ছাদের এক কোণায় দাঁড়িয়ে নিচের বাগানের দিকে তাকিয়ে আছে প্রহন। চৈতিকে হাসতে দেখছে, ছুটাছুটি করতে দেখছে, পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খেতে দেখছে। মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে মেয়েটা। প্রহন একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে কিছু হিসেব নিকেশ করতে ব্যস্ত হয়ে পড়ল। এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না। কোথায় জামাইয়ের আশেপাশে থাকবে, কখন কি প্রয়োজন তা দেখবে, তা না করে মেয়ে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। কথাগুলো বলতে বলতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন জুনাইদা, হাতে বরাবরের মতোই এক কাপ চা। সর্দার সাহেব বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। মেয়ের জামাই আসছে, অনেক কেনাকাটা করতে হবে। জুনাইদা চায়ের কাপটা সর্দার সাহেবের হাতে দিয়ে বললেন, চৈতির কাণ্ড দেখেছেন? চায়ের কাপে চুমুক দিতে দিতে সর্দার সাহেব প্রশ্ন করলেন, কি করেছে আমার আম্মা? বাড়িতে আসার পর শাড়ি বদলে সালোয়ার কামিজ পরে ছুটে বেড়াচ্ছে। এই মেয়ের যে বিয়ে হয়েছে, স্বামীর সাথে বাবার বাড়িতে বেড়াতে আসছে, সেই খেয়াল কি আছে? আহ জুনাইদা, আমার মেয়ের এত সব মাথায় নিয়ে ঘোরার বয়স হয়নি। তুমি একটু নিরিবিলিতে ওরে বুঝাইও। জুনাইদা সর্দার সাহেবের দিকে এক নজর তাকিয়ে চলে গেলেন রান্নাঘরে। রূপা রান্নাঘরের দেওয়ালে ঠ্যাঁস দিয়ে দাঁড়িয়ে আছে। সিফা পেঁয়াজ কুচি করছে। দুদিন ধরে রূপার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুনাইদা চায়ের কাপে চা ঢালতে ঢালতে বললেন, বড়বু, একটু কষ্ট করে মা চৈতিকে ডেকে দাও না। আচ্ছা মা, আমি ডাকছি ওকে। রূপা রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় প্রহনকে চোখে পড়ল। ছাদ থেকে নামছে। রূপাকে দেখে প্রহন বলল, পিচ্চিকে একটু ডেকে দেবেন ভাবি? রূপা মুচকি হেসে জবাব দিল, আমার ননদকে ছাড়া বুঝি মন টিকছে না? আসলে তা না, একটু দরকার ছিল তাই আর কি। আমি চৈতিকেই ডাকতে যাচ্ছি। রূপা সদর দরজা পেরিয়ে চলে গেল বাগানের দিকে। প্রহন চৈতির রুমের উদ্দেশ্যে পা বাড়াল। বাগানে এসে গলা উঁচু করে চৈতির নাম ধরে ডাক দিল রূপা, কিন্তু চৈতির কোনো সাড়া পেল না। বাগানের ভেতর খুঁজতে লাগল, কোথাও পেল না চৈতিকে। বাগানে চৈতিকে না পেয়ে রূপা ভাবল ছাদে আছে। পরক্ষণে মনে হল প্রহন ছাদ থেকেই নেমে এসে চৈতিকে ডেকে দিতে বলেছে। ছাদে থাকলে তো প্রহন ডেকে দিতে বলত না। তাহলে মেয়েটা কোথায় গেল? একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। রূপা জলদি করে বাড়ির ভেতরে চলে গেল। রান্নাঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলতে লাগল, চৈতিকে কোথাও খুঁজে পাচ্ছি না মা। রূপার কথা শুনে ঘাবড়ে গেলেন জুনাইদা। বুকের মাঝে ধক করে উঠল। হাতের কাজ রেখেই তিনি সর্দার সাহেবের রুমে ছুটে গেলেন। সহধর্মিনীকে এমন ছুটে আসতে দেখে বসা থেকে উঠে সর্দার সাহেব জিজ্ঞেস করলে, কি হয়েছে? চৈতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? বাগানে ছাদে খুঁজে দেখেছ ভালো করে? গাছের ওপর উঠে বসে নেই তো আবার? বড় বউ গিয়েছিল চৈতিকে ডাকতে, কিন্তু ও কোথাও চৈতিকে খুঁজে পায়নি। বাগানে ছাদে কোথাও নেই। চিন্তায় কপালে ভাঁজ পড়ল সর্দার সাহেবের। মাথায় হাত রেখে স্তব্ধ হয়ে বসে পড়লেন। জুনাইদা দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। জুনাইদার পিছনে পিছনে সর্দার সাহেবও গেলেন। জুনাইদা সবাইকে ডেকে নিয়ে গেলেন চৈতিকে খোঁজার জন্য। আজ যদি মেয়েটা নিজের থেকে লুকিয়ে থাকে, খুঁজে পেলে ঠাটিয়ে এক চড় খাবে আমার হাতে। মনে মনে কথাগুলো বললেন জুনাইদা। বেশ খানিকক্ষণ খোঁজার পরও চৈতির দেখা মিলল না। এত সময় পরও চৈতিকে রুমে আসতে না দেখে প্রহন রুম থেকে বেরিয়ে আসল। বাড়ি ফাঁকা, কেউ নেই। ভ্রু কুচকে গেল প্রহনের। হঠাৎ করে সবাই গেল কোথায়? বাইরের থেকে চিল্লাচিল্লির শব্দ পেয়ে সেখানে যায় প্রহন। আব্বু, আমাকে গাছের ওপর থেকে নামাও। আচমকা চৈতির গলার স্বর শুনে সবাই চুপ হয়ে যায়। সবাই গাছের উপরে দেখতে থাকে। প্রহনের চোখ পড়ে চৈতি যে গাছে ঝুলিয়ে আছে সেই গাছের মগডালে। বিচলিত কণ্ঠে প্রহন বলে উঠল, পিচ্চি, এত ওপরে উঠছ কেন? শক্ত করে গাছের ডাল চেপে ধরো, ভয় পেও না। প্রহনের দৃষ্টি অনুসরণ করে সবাই চৈতির দিকে তাকাল। সর্দার সাহেবের বুকের ওপর থেকে যেন ভারী পাথর সরে গেল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন তিনি। প্রহর নিচের থেকে চৈতিকে গাছ থেকে নামার কৌশল শিখিয়ে দিচ্ছে। সেনাবাহিনীর সদস্য হওয়ার ফলে এই সব ট্রেনিং তার নেওয়া হয়েছে।
প্রহনের কথা মতো চৈতি মগডাল থেকে অনেকটা নিচে নেমে আসে। ভয় জান যায় যায় অবস্থা। মনে মনে সে প্রতিজ্ঞা করেই ফেলেছে, আর জীবনেও এত বড় গাছে উঠবে না। গাছের গোড়ার কাছাকাছি আসতেই হাত ফসকে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় গলা ফাটিয়ে বলে, মাটিতে পড়লেই মরে যাব আমি, আমাকে ধরো। চৈতির কথা সবাই বুঝে ওঠার আগেই ধপ করে মাটিতে পড়ে গেল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে চৈতির দিকে। সর্দার সাহেব ছুটে এলেন মেয়ের কাছে। বাবাকে দেখেই আহ্লাদে কেঁদে উঠল চৈতি। গাল ফুলিয়ে নাক টেনে টেনে কান্না করছে। প্রহন আরেক দফা অবাক হয়ে কান্নারত চৈতিকে দেখছে। সর্দার সাহেব পরম মমতায় চৈতিকে দাঁড় করিয়ে বুকের মাঝে শক্ত করে চেপে ধরলেন। একটু আগেই বয়ে যাওয়া ঝড়ে অশান্ত মনটা এক নিমিষেই শান্ত হয়ে গেল। মেয়ের কান্না থামাতে আদুরে গলায় বললেন, কিচ্ছু হয়নি আম্মা, কাঁদে না। চৈতি বাবার মুখের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে ডান হাতটা এগিয়ে দিয়ে বলল, কেটে গেছে। চৈতির কথা শুনে প্রহন হাত ধরে দেখতে লাগল। সত্যিই হাতের কনুই ছিলে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। বেশ হয়েছে, বানরের মতো আরও গাছে গাছে লাফা। যা, নামলি কেন? গাছের ডালেই রাতে থেকে যেতি, শয়তান মেয়ে। জুনাইদা, আমার আম্মাকে আর চিল্লিও না তো, এমনিতেই হাতের কনুই ছিলে গেছে। যাও, বাড়ির ভেতরে যাও। ছোট থেকে এই আপনার আশকারা পেয়ে পেয়েই এত বেপরোয়া হয়েছে। আদরে আদরে বাঁদর করে তুলেছেন। জুনাইদার কণ্ঠে যথেষ্ট রাগ। চৈতির দিকে চোখ গরম করে তাকিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন তিনি। তার পেছন পেছন রূপা আর সিফাও চলল। সর্দার সাহেব মুচকি হেসে প্রহনের দিকে তাকিয়ে বললেন, বুঝলে বাবা, এই মেয়ের জন্য তোমার শাশুড়ির বিরুদ্ধে যেতে হয় আমার, আর এত এত কথা মুখ বুজে শুনতে হয়। মেয়ের রাগ সব আমার ওপর ঝাড়ে। ঘড়ির কাঁটায় তখন সময় 7:25। চৈতির ডান হাতের কনুয়ের রক্ত পরিষ্কার করে বেশ দক্ষ হাতে ব্যান্ডেজ করে দেয় প্রহন। বিছানায় আধো শোয়া হয়ে বসে আছে চৈতি। তার পাশেই বসে মোবাইলে কিছু একটা করছে প্রহন। কেবিলের ওপর সাজিয়ে রাখা বইগুলোর দিকে চোখ পড়লেই নড়ে চড়ে বসল চৈতি। তাকে এত নড়তে দেখে প্রহন জিজ্ঞেস করল, কি হয়েছে পিচ্চি? আমার আসলে বই পড়তে খুব ইচ্ছে করছে। কোন ধরনের বই? চৈতি টেবিলের উপর রাখা বইগুলোর দিকে তাকিয়ে উত্তর দিল, পাঠ্য বই। গল্পের বই ছেড়ে পাঠ্য বই পড়তেও কারো ইচ্ছে জাগে? বাহ, বেশ ভালো তো। কোন বিষয় নিয়েছ নবম শ্রেণীতে? সায়েন্স। গুড স্টুডেন্ট। তাহলে একটা প্রশ্নের উত্তর দাও তো, ভিনেগারে কোন ধরনের অ্যাসিড থাকে? এই প্রশ্নের উত্তরটা জানা আছে চৈতির। স্কুলে একদিন স্যার বলেছিলেন, সেটাই মাথায় রেখেছিল সে, তাই দেরি না করে চট করে উত্তর দিয়ে দিল, ইথানোয়িক অ্যাসিড। প্রহন মুচকি হেসে বলল, রাইট, তুমি খুব ভালো ছাত্রী পিচ্চি। পড়ালেখার প্রতি এত আগ্রহ দেখে ভালো লাগল। কিন্তু এখন পড়তে হবে না, কয়েকদিন পর থেকেই শুরু করে দিও। আচ্ছা। চৈতি ছোট্ট করে উত্তর দিল। অন্যদের সাথে কথার ঝুড়ি নিয়ে বসা চৈতি প্রহনের সামনে কতই না শান্ত। পিচ্চি, বা পাটা দাও তো। প্রহনের কথা মতো বিনা বাক্যে প্রহনের দিকে পা বাড়ায় চৈতি। পকেট থেকে একটা পায়েল বের করে সযত্নে চৈতির পায়ে পরিয়ে দিয়ে প্রহন বলল, ভাবিদের দেখিয়ে দিও, এই পায়েলটা তোমার হাজবেন্ড তোমাকে দিয়েছে। পাটা বড্ড খালি খালি লাগছিল, একটা পায়েলের প্রয়োজন ছিল। চলবে।